গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে, একজন অসাধু দোকানদার দাবি করেন যে তার মাল তিনি ক্রয় মূল্যে বিক্রি করেন, তারপরও তিনি 25% লাভ করেন ভুল ওজন ব্যবহার করে। 1 কেজির পরিবর্তে কত ওজন ব্যবহার করেছেন? তাহলে দেখো কি বলেছে না, দোকানদার ক্রয় মূল্যে মাল বিক্রি করেন। তাহলে আমি মনে করি 1 কেজি ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য মানে সিপি হচ্ছে 1000 টাকা। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামে সিপি হচ্ছে 1000 টাকা, তাই তো। এইবার কি বলেছেন, তিনি বিক্রি করেন ক্রয় মূল্যে, তার মানে 1000 গ্রাম তিনি বিক্রি করে, তার এসপি কত হচ্ছে? এসপি মানে বিক্রয় মূল্য 1000 টাকা। এতে তার 25% লাভ হচ্ছে। এখন 25% লাভ হওয়ার অর্থ কী? 25% লাভ হওয়ার অর্থ হচ্ছে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1000 টাকা যার বিক্রয় মূল্য, তার ক্রয় মূল্য কত? না, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125, আর 1000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125 ইন্টু 1000। এটা 4 25 100, 5 25 125, 5 দিয়ে কাটলে 200, তাহলে 4 দুগুণে 800 টাকা। তাহলে কি হচ্ছে, যার 1000 টাকায় বিক্রি করে যদি 25% লাভ করতে হয়, তাহলে তার ক্রয় মূল্য সিপি হবে হচ্ছে 800 টাকা। এবার আমরা কি দেখেছি না, 1000 টাকায় 1000 গ্রাম জিনিস পাওয়া যায়, তাহলে 800 টাকায় কত গ্রাম জিনিস পাবো? 800 টাকায় 800 গ্রাম জিনিস পাবো। তাহলে সে কি করছে, 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করছে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সরল করো। 1/3 মাইনাস 1/2 মাইনাস 1/7, মানে একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে। তা প্রথমে আমরা এইটুকু করব, 2 মাইনাস 1/7, এর লসাগু 7, 7 দুগুণে 14 মাইনাস 1, ঠিক আছে। তাহলে হচ্ছে 13/7। তাহলে দেখো এইটুকুর জন্য এসছে 13/7, তাহলে 1/13/7 হলে কি হবে না, 7/13 হবে। তাহলে 3 মাইনাস 7/13, তাহলে এবার লসাগু 13, 3 13 39 মাইনাস 7, 39 মাইনাস 7 মানে 32/13। তাহলে এই পুরোটার জন্য এসছে 32/13, তাহলে 1/32/13, তাহলে সমান সমান হবে 13/32। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ক 50% কাজ করে 16 দিনে, খ 1/4 কাজ করে 24 দিনে, তারা একত্রে 3/4 কাজ কত দিনে করবে? তার মানে কি বলেছে, ক 50% কাজ, 50% কাজ মানে অর্ধেক কাজ, সেটা করে 16 দিনে, তাহলে 100% বা পুরো কাজ করবে ডবল দিনে, মানে 16 গুণ 2 32 দিনে। খ খ কী হচ্ছে না, খ 1/4 কাজ করছে 24 দিনে, তাহলে খ 1 কাজ করবে 24 গুণ 4 মানে 96 দিনে। তাহলে দেখো ক করছে 32 দিনে আর খ করছে 96 দিনে। তাহলে 32 আর 96 লসাগু কত? 32 আর 96 লসাগু হচ্ছে 96। তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 96 ইউনিট, ঠিক আছে। এবার ক 32 দিনে করছে 96 ইউনিট কাজ, তাহলে একদিনে কত ইউনিট কাজ হচ্ছে? একদিনে করছে 96/32, মানে 3 ইউনিট পার ডে। আর খ 96 দিনেই 96 ইউনিট কাজ করছে, তাহলে খ একদিনে কত কাজ করছে? খ করছে 96/96, মানে 1 ইউনিট পার ডে। তাহলে ক আর খ একত্রে একদিনে কত কাজ করছে? ক করছে 3 ইউনিট একদিনে, আর খ করছে 1 ইউনিট একদিনে, তাহলে দুজনে একত্রে করলে 3 + 1 = 4 ইউনিট পার ডে। এইবার তারা মোট কত কাজ করবে না, 1 কাজ হচ্ছে 96 ইউনিট, তাহলে 3/4 কাজ কত? 3/4 কাজ হচ্ছে 96 ইন্টু 3/4, 4 24 96, 3 24 72, তাহলে তারা একত্রে 72 ইউনিট কাজ করবে এবং তারা একত্রে একদিনে 4 ইউনিট করে কাজ করে। তাহলে 72 ইউনিট কাজ করতে তার মোট কত দিন সময় লাগবে না, 72/4, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 5 6 7, 4 32, 18 দিন। উত্তর 4।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি A:B সমান সমান 1:2, B:C সমান সমান 3:4, C:D সমান সমান 6:9 এবং D:E সমান সমান 12:13 হয়, তবে A:B:C:D:E এর মান কত? দেখো এই অঙ্কগুলো আমরা কি করে করব। দেখো কী কী দেওয়া আছে, A:B:C:D:E, ঠিক আছে। তাহলে A:B কত বলেছে, B:B বলেছে 1:2, B:C বলেছে 3:4, C:D বলেছে 6:9 আর D:E বলেছে 12:13, ঠিক আছে। তা আমি এগুলোকে ছকটা করে নিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বলা আছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, যে ঘরগুলো ফাঁকা আছে তার পাশের যে সংখ্যাগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। যেমন দেখো এখানে 2 আছে, তাহলে পাশের ফাঁকা করে 2 2 2 বসে গেল। এখানে 3 আছে, পাশের ফাঁকা করে 3 বসে গেল। এখানে 4 আছে, পাশের ফাঁকা করে 4 বসে গেল। এখানে 6 আছে, 6 বসে গেল। 9টা 9 বসে গেল। এদিকে 12 সব বসে যাবে, যেহেতু ফাঁকা ঘরের আগে বা পরে 12 আছে, ঠিক আছে। এইবার দেখো A:B:C:D কী হবে, এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে এ দেখো 3 6 18, 18:12, এটা হচ্ছে A:B, বি হচ্ছে 3 2 6, 6 6 36 গুণ 12, এটা বি। সি কত হচ্ছে, সি হচ্ছে 4 2 8 আর 6 48 গুণ 12, এটা হচ্ছে 4 2 8, 8 9 72 গুণ 12, 4 2 8, 8 9 72 গুণ 13। তাহলে এইবার দেখো এটা হচ্ছে A:B:C:D:E। এইবার এটাকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করে ছোট করব। দেখো প্রত্যেকটা কত দিয়ে যাবে, এটা 12 দিয়ে যাবে, এটাও 12 দিয়ে যাবে, এটাও 12 দিয়ে যাবে, এটাও 12 দিয়ে যাবে, এটাও 12 দিয়ে যাবে। তাহলে প্রথমে 12 দিয়ে কাটি, তাহলে এটা 12 কাটলে 18 হবে। এটা 12 দিয়ে কাটলে এই 12টা কেটে যাবে, এটা হবে 36। এটা 12 দিয়ে কাটলে এই 12টা কেটে যাবে, এটা হবে 48। এটা 12 দিয়ে কাটলে এই 12টা কেটে যাবে, এটা হবে 72। এটাও 12 দিয়ে কাটলে এটা হবে 72। তাহলে এখানে 6 থাকবে, 6 13, এটা হবে 78। তাহলে এইবার কত দিয়ে যাবে, এবার দেখো সব কটা 3 দিয়ে যাবে। তাহলে 3 6 18, 3 12 36, 3 16 48। এটা 3 দিয়ে কাটলে 3 2 6, 7, 3 4 12, এটা হচ্ছে 3 2 6 আর 3 6 18। এইবার দেখো সবগুলো 2 দিয়ে যাবে। তাহলে 3 2 6, 6 2 12, 8 2 16, 12 2 24 আর 13 2 26। তাহলে A:B:C:D কত হলো, 3:6:8:12:13। কত, কোন উত্তর? অ্যান্সার 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুই ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 4:5 এবং 7:9। যদি প্রত্যেক মাসে 50 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয় কত? তাহলে কি হচ্ছে, দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত হচ্ছে 4:5। তাহলে প্রথম ব্যক্তি আয় যদি 4x টাকা হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির আয় হবে হচ্ছে 5x টাকা। এবার ব্যয়ের অনুপাত বলেছে 7:9। তাহলে প্রথম ব্যক্তির ব্যয় যদি 7y টাকা হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির ব্যয় হবে হচ্ছে 9y টাকা। এইবার তাহলে প্রথম ব্যক্তি আয় করে 4x টাকা, ব্যয় করে 7y টাকা। তাহলে সঞ্চয় কত হবে না, 4x মাইনাস 7y সমান সমান কত বলে দিয়েছে, 50 টাকা। আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সে 5x টাকা আয় করে, ব্যয় করে 9y টাকা। তাহলে তার ক্ষেত্রে সঞ্চয় হবে 5x মাইনাস 9y। তার ক্ষেত্রেও সঞ্চয় বলে দিয়েছে 50 টাকা। এবার দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে আমি কি করব, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করি আর 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করি। তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 4 5 20x মাইনাস 5 7 35 y সমান সমান 5 5 25 250। আর 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করলে 4 5 20x মাইনাস 4 নং 36y সমান সমান 4 5 200। এবার এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা 20 20 কেটে গেল। তাহলে y সমান সমান হচ্ছে 50 টাকা। তাহলে y এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে 4x মাইনাস 7 ইন্টু 50 সমান সমান 50। তাহলে 4x সমান সমান 5 7 35,
50, ওপাশে গেলে যোগ হবে, যোগ হলে 350 প্লাস 50 400, তাহলে এক্স সমান সমান 100 টাকা। তাহলে প্রথম ব্যক্তির আয় কত? 4 ইন্টু 100 400 টাকা, আর দ্বিতীয় ব্যক্তির আয় 5 ইন্টু 100 500 টাকা। তাহলে দুই ব্যক্তির আয় কত? 400 টাকা আর 500 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে রমেন একটি সাইকেলের দাম 500 টাকা এইরূপ 10টি সাইকেল কিনলেন। তিনি সাইকেলগুলি সারাবার জন্য 2000 টাকা খরচ করলেন। 5টি সাইকেল 750 টাকা দরে বিক্রি করলেন এবং বাকি 5টি সাইকেল 550 টাকা দরে বিক্রি করেন। এতে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো, রমেন কি করেছে? 10টা সাইকেল কিনেছে, এক একটার দাম 500 টাকা। তাহলে তার মোট সিপি কত? সিপি হচ্ছে 500 ইন্টু 10 সমান সমান 5000 টাকা। এবার এর ওপরে তিনি আরও 2000 টাকা রিপেয়ারে খরচ করেছেন। তাহলে রিপেয়ারে খরচ করলে 2000 টাকা তারা খরচ করলে তার মোট গিয়ে পড়লো কি মূল্য? 7000 টাকা। তাহলে এটাই হচ্ছে তার টোটাল সিপি। 10টা সাইকেলের মোট ক্রয় মূল্য পড়লো গিয়ে তার 7000 টাকা। এবার তিনি বিক্রি করলেন। বিক্রি করার সময় কী করলেন? 5টি সাইকেল 750 টাকা দরে বিক্রি করলেন। তাহলে 5টি সাইকেলের বিক্রয় মূল্য 5 ইন্টু 750 মানে 0, 5 5 25, 5 7 35, 36 37 টাকা। আর বাকি 5টি সাইকেল 550 টাকা দরে বিক্রি করলেন। তাহলে বাকি 5টি সাইকেলের মোট বিক্রয় মূল্য 5 ইন্টু 550 সমান সমান 0 0 5 5 25, 5 5 25, 26 27 টাকা। তাহলে মোট 10টি সাইকেলের বিক্রয় মূল্য কত হলো? 0 5 5 10, হাতে রইল 1, 7 7 14 1 15, 3 2 5 আর 1 6, 6500 টাকা। তাহলে 7000 টাকায় কিনে 6500 টাকায় বিক্রি করলো। তাহলে তার লস হলো। লস কত টাকা হলো? 7000 থেকে 6500 টাকা বিয়োগ চলে যাবে। তাহলে তার 500 টাকা লস হলো। 500 টাকা লস হলো কার ওপরে? 7000 টাকার ওপরে। তাহলে ভাগ 7000 ইন্টু 100, এটাই হচ্ছে তার ক্ষতির শতকরা হার। এবার একটা দুটো শূন্য কেটে গেল, এই শূন্য গেল 50/7, তার মানে 7 7 49, 1 50, 7 পূর্ণ 1 7% ক্ষতি। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোনো মূলধনের 6 পূর্ণ 1 4 বছরের সুদ ওই মূলধনের 3/8 অংশের সমান। সুদের হার কত? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ধরি আসল পি সমান সমান এক্স টাকা, টাইম টি ইজুকাল টু 6 পূর্ণ 1 4 বছর। 6 পূর্ণ 1 4 বছর মানে 4 6 24, 25 4 বছর। আচ্ছা, আয় সুদ কত বলে দিয়েছে? মূলধনের 3/8 অংশ। মূলধন কত ধরেছি? এক্স টাকা, এর 3/8 অংশ মানে 3x/8। এবার সুদের হার আর সমান সমান নির্ণয় করতে বলেছি। তা আমরা কি জানি? আমরা সমীকরণটা জানি আই ইজুকাল টু পি টি আর বাই 100। তাহলে অতএব আর সমান সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। দেখো এখানে আই কত বলেছে? আই বলেছে 3x/8, তাহলে 3x নিচে 8 হলো ইন্টু 100। পি কত বলেছে? এক্স। আর টি টাইম হচ্ছে 24/4, নিচে 25/4, নিচে 25 ওপরে 4। তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এক্স এক্স কেটে গেল, 3 দুগুণে 6, 6% সুদের হার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x-7 তার হোল স্কোয়ার প্লাস y+10 তার হোল স্কোয়ার প্লাস z-6 তার হোল স্কোয়ার সমান সমান 0 হয়, তবে x প্লাস y প্লাস z এর মান কত? দেখো আমরা কি জানি? আমরা জানি পরপর কতগুলি সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটি সংখ্যার মান 0 হবে। ধরো পরপর কতগুলি সংখ্যা, ধরো এ বি সি কতগুলি সংখ্যা আছে, এই সংখ্যাগুলির যদি বর্গের সমষ্টি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 0 হয় তাহলে এ সমান সমান 0, বি সমান সমান 0 এবং সি সমান সমান 0 হবে। তাহলে এখানে দেখো কতগুলো বর্গের সমষ্টি, তার মানে কী কী বর্গ আছে এখানে? x-7 তার হোল স্কোয়ার, y+10 তার হোল স্কোয়ার, আর আছে z-6 তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে অবশ্যই x-7 সমান সমান 0। তাহলে x সমান সমান 7,
ওয়াই প্লাস 10 সমান সমান 0, ওয়াই সমান সমান -10, আর জেড -6 সমান সমান 0, তাহলে জেড সমান সমান 6। এবার কার মান বার করতে দিয়েছে না এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এক্স এর মান কত 7, 7 প্লাস ওয়াইয়ের মান কত 10, -10, তাহলে প্লাসের জায়গায় -10 হলো, আর জেড প্লাস জেড সমান সমান 6, তাহলে 7 6 13, 13 - 10 সমান সমান 3, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি এ এর আয়ের 10% সমান সমান বি এর আয়ের 15% সমান সমান সি এর আয়ের 20% হয় এবং যদি তিনজনের মোট আয় 7,800 টাকা হয় তবে বি এর আয় কত? এখন আমরা কি করব না ধরি এ এর আয় এ টাকা, বি এর আয় বি টাকা, আর সি এর আয় সি টাকা। তাহলে এ এর আয়ের 10% মানে এ এর আয়ের এ ইন্টু 10/100 সমান সমান বি এর আয়ের 15%, বি ইন্টু 15/100 সমান সমান সি এর আয়ের 20%, সি ইন্টু 20/100। তাহলে দেখো নিচের 100 কেটে গেল, উপরে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। তাহলে কি হচ্ছে 2a/3b/4c। তাহলে এখান থেকে আমরা a/b/c কত পাবো না 1/2/1/3/1/4। এবার কি করব না 2 3 আর 4-এর লসাগু দিয়ে এটাকে গুণ করে দেবো। তা 2 3 আর 4-এর লসাগু কত? 2 3 4-এর লসাগু 12, তাহলে 12 দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে 12 গুণ এটা, 12 গুণ 1 3 আর 12 গুণ 1 4, তাহলে এটা হলো 6 দুগুণে 12, 3 4 12 আর 4 3 12, তাহলে হচ্ছে 6/4/3। এবার কার আয় চেয়েছে? বি এর আয় চেয়েছে। তাহলে আমরা বি এর আনুপাতিক ভাগার বার করব। তাহলে বি এর আনুপাতিক ভাগার কত হবে না বি এর আনুপাতিক ভাগার হবে বি কত না 4, তাহলে 4/6 প্লাস 4 প্লাস 3 মানে 4/13। এবার মোট আয় দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে 7,800, 4 6 13 78, তাহলে 4 6 24, তাহলে বি এর আয় হচ্ছে 2,400 টাকা, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক ছাত্রকে কোনো একটি সংখ্যাকে 6 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে 12 যোগ করতে বলা হয়, কিন্তু ছাত্রটি ভুলবশত সংখ্যাটির সাথে 12 যোগ করে তাকে 6 দিয়ে ভাগ করায় উত্তর আসে 112। সঠিক উত্তর কত? তাহলে ধরি সংখ্যাটি এক্স। এবার কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করে, মানে এক্স ভাগ 6, তারপরে তার সঙ্গে 12 যোগ করতে বলা হয়েছে। এই জিনিসটা করতে বলা হয়েছে, কিন্তু সে কি করেছে ভুলবশত? সে কি করেছে আগে সংখ্যাটির সাথে 12 যোগ করে দিয়েছে, মানে এক্স প্লাস 12, তারপরে তাকে 6 দিয়ে ভাগ করেছে, এটাকে 6 দিয়ে ভাগ করে দিয়েছে, তাতে উত্তর এসছে 112। তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। তাহলে এক্স প্লাস 12 সমান সমান 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 6 1 6 আর 1 7, 6 1 6, তাহলে এক্স সমান সমান 672 মাইনাস 12, তার মানে 660। তাহলে সংখ্যাটি হচ্ছে 660। এবার তাকে কি বলা হয়েছিল? 660কে 6 দিয়ে ভাগ করে, তাহলে একে 6 দিয়ে ভাগ করলে কত হবে 110, তারপরে তাকে 12 যোগ করতে বলা হয়েছিল, তাহলে যোগ 12, তাহলে কত হচ্ছে 122, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8% এবং প্রস্থ 12% বাড়ালে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তার একটা ফর্মুলা আছে। ধরো দৈর্ঘ্য হচ্ছে a% বৃদ্ধি পেল আর প্রস্থ b% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফলের মোট বৃদ্ধি পাবে a প্লাস বি প্লাস ab/100, এই এত শতাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো এ সমান সমান কত বলেছে? দৈর্ঘ্য 8%, আর বি সমান সমান কত বলেছে? প্রস্থ 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে বসিয়ে দিই 8 প্লাস 12 প্লাস 8 গুণ 12/100, তাহলে 8 আর 12 হচ্ছে 20, আর 8 12 96, 96/100 মানে 0.96, তাহলে 20.96, তাহলে উত্তর হচ্ছে 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত? তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 2/3 অংশ মানে এক্স গুণ 2/3,
এটা সমান সমান বলেছে 36, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 36 গুণ 3/2, 18 দুগুণে 36, 3 18 54, তাহলে সংখ্যাটি হচ্ছে 54। এবার কি বলেছে সংখ্যাটির 25%, মানে 54-র 25%, মানে 54 ইন্টু 25/100, তাহলে 4 25 100, 2 দুগুণে 4 আর 27 দুগুণে 54, তাহলে 27/2, তাহলে 13 দুগুণে 26, 13.5, তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ কত? তাহলে কি বলেছে না অনুকূলে কি করছে না 4 ঘন্টায় যাচ্ছে 24 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 24/4 মানে 6 কিলোমিটার। তাহলে অনুকূলে গতিবেগ কত হচ্ছে? অনুকূলে গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার প্রতিকূলে ওই দূরত্ব যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 24 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 24/6 মানে 4 কিলোমিটার। তাহলে অনুকূলে এই প্রতিকূলে গতিবেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার কি বলেছে স্থির জলে নৌকার বেগ, তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে না স্থির জলে নৌকার বেগ আমরা একটা কি ফর্মুলা জানি না অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, এটাই হচ্ছে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। তাহলে এখানে অনুকূলে বেগ কত 6, প্রতিকূলে বেগ কত +4/2, মানে 6 4 10/2 মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 4 5 3 3 7 *2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো। দেখো কোনো কি সংখ্যাটা দিয়েছে না দিয়েছে হচ্ছে 4 5 3 3 7, এখানে স্টার মানে এখানে একটা সংখ্যা বসবে আর 2। এবার এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হতে গেলে স্টারে কত বসবে? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে বিজোড় অঙ্কগুলোর যোগফল আর জোড় অঙ্কগুলোর যোগফল, এই দুটো যোগফলের বিয়োগফল যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তা কথাটা কীরকম না দেখো এই সংখ্যাটার অঙ্কগুলো 1 2 3 4 5 6 7, এই 7 অঙ্কের একটা সংখ্যা। তাহলে এর বলেছি বিজোড় অঙ্ক। বিজোড় অঙ্ক কোনটা? তা বিজোড় অঙ্ক এই যে 4 3 7 2, এগুলো হচ্ছে বিজোড় অঙ্ক। আর জোড় অঙ্ক কোনটা? মানে 5 3 আর স্টার যেটা এটা বসাতে হবে, এই অঙ্কগুলো জোড় অঙ্ক। এই বিজোড় অঙ্কগুলোর যোগফল মাইনাস জোড় অঙ্কগুলোর যোগফল, এই যে এরপর যে উত্তরটা আসবে সেটা যদি 0 অথবা সেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হয় তবেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা বিজোড় অঙ্কগুলোর যোগফল দেখি কত হচ্ছে 4 + 3 + 7 + 2, 4 3 7 7 4 14 15 16, এটা হচ্ছে বিজোড় অঙ্কগুলোর যোগফল। আর জোড় অঙ্কগুলোর যোগফল, এখানে জোড় অঙ্কগুলোর যোগফল করি 5 + 3 = 8, এটা কত আমরা জানি না। এইবার দেখো বিজোড় অঙ্কগুলোর যোগফল আর জোড় অঙ্কগুলোর যোগফলের বিয়োগফল কত হচ্ছে 16 - 8 = কত হচ্ছে 8। আমি কি বলেছিলাম এই যে বিয়োগফলটা হবে এটা 11 দিয়ে হয় বিভাজ্য হতে হবে নয় 0 হতে হবে। তাহলে দেখো যেহেতু এখানে আমাদের কত বসালে এটা 0 হবে না দেখো 8 এসছে, এই 8 যদি এখানে বসিয়ে দিই তাহলে জোড় অঙ্কগুলোর যোগফল কত হবে 5 + 3 + 8 মানে 16, তাহলে 16 - 16 0 হতো, তাহলে স্টার চিহ্নিত স্থানে আমার সংখ্যাটা 8 হবে, উত্তর 1।